সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনার উপর তৃতীয় ক্লাসে আমি এস.এম. আব্দুল্লাহ আল ফাতিন। আজকে আমরা পাঠ শেষে জানতে পারবো যে রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক এবং উৎপাদের ভর ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো থাকতে পারে সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। তো তার আগে আমরা একটু জেনে নেই আমরা গত ক্লাসে কি শিখে এসেছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যৌগে মোলের শতকরা সংযুতি নিয়ে। এরপরে আমরা দেখেছি শতকরা সংযুতি এবং স্থূল সংকেত সম্পর্কে, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি শতকরা সংযুতি ব্যবহার করে যৌগের আণবিক সংকেত নির্ণয়। আমাদের আজকের আলোচনার প্রথম যে বিষয় সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। এখন রাসায়নিক বিক্রিয়াকে আমরা ইংরেজিতে বলে থাকি কেমিক্যাল রিঅ্যাকশনস, এবং রাসায়নিক সমীকরণকে আমরা জানি কেমিক্যাল ইকুয়েশনস নামে। এখন আমরা প্রথমে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করব, এবং এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানার জন্য আমাদেরকে কিন্তু একটি পরিবর্তনের সাথে পরিচিত হবে, যাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। কি জিনিস এটি? আমরা এভাবে বলতে পারি যে যদি কোনো পদার্থ যেই পরিবর্তনের কারণে তার নিজস্ব ধর্ম বা বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, তাকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়ায় ঘটে তাকেই আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া, যেখানে আমরা এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করি এবং আমরা যে ভিন্ন ভিন্ন মৌল এই বিক্রিয়ায় অংশ নেয় সেই ভিন্ন ভিন্ন মৌলের প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করি, এবং যে নতুন পদার্থ সৃষ্টি হয় তাদেরও আমরা সংকেত ব্যবহার করি। তো চলো আমরা একটি উদাহরণ দেখে এই বিষয়টি আরো পরিষ্কার হই। যেমন আমরা যদি কয়লার কথা চিন্তা করি, আমরা কিন্তু জানি যে কয়লার প্রধান উপাদান কে? কার্বন। তাহলে এই যে এই কয়লা যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে বলতো? বায়ুর একটি অন্যতম প্রধান উপাদান অক্সিজেনের সাথে যদি কয়লা মিশে বা বিক্রিয়া করে তাহলে কি? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং এই কার্বন ডাই অক্সাইডকে কিন্তু আমরা গ্রিন হাউস গ্যাস হিসেবে জেনে এসেছি, যা আমাদের পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এখন এই যে কার্বনের কথা যদি বলছি, আমরা যদি দেখি যে এই যে কয়লার যে উপাদান আমি এখানে লিখেছি কার্বন, তাহলে কার্বন কিন্তু আমরা সবাই জানি এটি একটি কঠিন পদার্থ। আবার এই কার্বন কি করছিল? সে কিন্তু বায়ুর উপাদানের সাথে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছিল। এখন এই অক্সিজেন কি? অক্সিজেন কিন্তু গ্যাস, এবং আমি বললাম যে এই কার্বন এবং এই অক্সিজেন এরা যখন পরস্পরের সাথে মিশে যাচ্ছে তখন আমি পাচ্ছি কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু জানি কার্বন ডাই অক্সাইড কি? গ্যাস। আচ্ছা, তাহলে এই যে কার্বন যে বলছি কঠিন পদার্থ, আমি যার জন্য এখানে ডানে ছোট করে লিখলাম ব্র্যাকেট দিয়ে এস দিয়ে আমি কি বোঝাচ্ছি? সলিড। অর্থাৎ এই কার্বনের যে ভৌত অবস্থা সেটা কি? কঠিন। একইভাবে অক্সিজেনের পাশে লিখেছি জি, কেন? সে গ্যাস। এবং কার্বন ডাই অক্সাইড এর পাশেও আমি ছোট্ট করে ডান দিকে ব্র্যাকেটের ভিতরে লিখেছি ছোট হাতের জি। কি বোঝাচ্ছি? যে কার্বন ডাই অক্সাইড যা উৎপন্ন হয়েছে সেটি কোন অবস্থায় আছে? গ্যাসীয় অবস্থায় আছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এই যে কার্বন, এই যে অক্সিজেন, এরা কি করলো? এরা যখন পরস্পরের সাথে মিশে গেল, নিশ্চয়ই কার্বন এবং অক্সিজেনের কি ছিল? তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য ছিল, নিজস্ব একটা ধর্ম ছিল। কারণ কার্বনটা কি? কঠিন পদার্থ। আবার অক্সিজেন কি? সে একটা গ্যাসীয় পদার্থ। তাহলে এই যে ভিন্ন ভিন্ন পদার্থ কি করছিল? এই যে পরিবর্তনটা যে সাধিত হলো, এবং এই পরিবর্তন বা এই যে রাসায়নিক যে বিক্রিয়াটা হলো, আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার আগে আমার কাছে ছিল কার্বন এবং অক্সিজেন। কার্বনটা ছিল কি? কঠিন পদার্থ, এবং অক্সিজেনটা ছিল কি? গ্যাসীয় পদার্থ। বিক্রিয়ার পরে আমি যে জিনিসটা পাচ্ছি সেখানে কিন্তু আমি আর কি কার্বন বা অক্সিজেনের তারা যে নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো দেখায়, কার্বন ডাই অক্সাইড কিন্তু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটি নতুন পদার্থ। সুতরাং আমরা বলতে পারি যে এইখানে এই যে কার্বন, সে কি করেছে? তার যে নিজস্ব ধর্ম বা বৈশিষ্ট্য আছে সেটি কিন্তু সে হারিয়েছে। একইভাবে অক্সিজেন গ্যাস, সেও কি এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তার যে নিজস্ব ধর্ম বা বৈশিষ্ট্য ছিল সেটিও কিন্তু কি সে হারিয়েছে। এবং সে কার্বন এবং অক্সিজেন তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে আমরা বলতে পারি যে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? কার্বন ডাই অক্সাইড। এবং এই কার্বন ডাই অক্সাইড এর কিন্তু আবার নতুন বা নিজস্ব কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আছে। আমরা সকলেই কিন্তু কম বেশি এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে পরিচিত। তাহলে এই যে পরিবর্তনটা সাধিত হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন সাধিত হয়, মানে কার্বন এবং অক্সিজেন তারা নিজেদের ধর্ম হারিয়ে
সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি নতুন যৌগ উৎপন্ন করেছে, কার্বন ডাই অক্সাইড। আমরা এই পরিবর্তনকেই বলছি রাসায়নিক পরিবর্তন। যে প্রক্রিয়ায় পরিবর্তনটা সাধিত হলো, কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, তো যে প্রক্রিয়ায় এই পরিবর্তনটা হলো তাকেই আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। এখন আমরা বলতে পারি যে এই যে এখানে অংশ নিয়েছে কারা, নতুন যে পদার্থ পেয়েছি তার আগে আমরা দেখেছি যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন দুটো উপাদান এখানে অংশ নিয়েছিল, একটি হচ্ছে কার্বন আর একটি হচ্ছে অক্সিজেন। তো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় যারা অংশ নেয় তাদেরকে আমরা বলি কি, বিক্রিয়ক। এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে নতুন পদার্থটা আমরা পাই তাকে আমরা বলি উৎপাদ। তাহলে এখানে উৎপাদকে কার্বন ডাই অক্সাইড। আমি তাহলে কি বলতে পারছি, বিক্রিয়ক এখানে দুইটি, একটি হচ্ছে কার্বন আর একটি হচ্ছে অক্সিজেন। উৎপাদ কিন্তু এখানে একটি, কে, কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে প্রকাশের যে মাধ্যম, রাসায়নিক বিক্রিয়াকে যে আমরা এভাবে লিখে থাকি, এগুলোকে আমরা কি বলছি, রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশনস। এই রাসায়নিক সমীকরণগুলো লেখার কিন্তু আবার নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা একটু এক এক করে মনে রাখার চেষ্টা করব যে যখনই কোনো একটা বিক্রিয়াকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাইবো, তখন আমাদেরকে কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা আগে যে বিক্রিয়াটি দেখেছিলাম যে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে, কার্বন ডাই অক্সাইড, সেটি নিয়ে যদি একটু কথা বলি, আমি এভাবে একটু অসম্পূর্ণ রাখলাম, যদিও আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে আমরা এই বিক্রিয়াটি কিভাবে লিখেছিলাম, কিন্তু আমরা একটু বোঝার সুবিধার্থে শুধুমাত্র আমি এখানে লিখেছি কার্বন, এখানে লিখেছি অক্সিজেন, ওখানে লিখেছি কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু জানি কারা বিক্রিয়ক কারা উৎপাদ, তাহলে কিন্তু সমীকরণটা লিখতে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা যেটা করব, এই যে কার্বন আর এই যে অক্সিজেন, এই কার্বন আর অক্সিজেন যে বিক্রিয়া করেছে আমরা কিন্তু জানি, এবং এই বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে যেই বিক্রিয়ক আর উৎপাদ আছে এদের মাঝখানে আমরা তীর চিহ্ন বা সমান চিহ্ন দিব। এটি হচ্ছে আমাদের প্রথম নিয়ম, যে আমার যে বিক্রিয়কগুলো থাকবে এবং যে উৎপাদগুলো থাকবে, যেই যেই উপাদান থেকে আমার নতুন ধর্মবিশিষ্ট উৎপাদ উৎপন্ন হচ্ছে, সেই মাঝখানে আমি কি দিব, একটি সমান চিহ্ন দিব বা তীর চিহ্ন দিব। সেই তীর চিহ্নের বামে কারা থাকবে, বিক্রিয়ক, ডানে কারা থাকবে, উৎপাদ। এখানে আমি সমান চিহ্নও দিতে পারি, সমান চিহ্নের বামে কাকে রাখবো, বিক্রিয়ক, ডানে কাকে রাখবো, উৎপাদকে। তাই আমরা এই তীর চিহ্ন বা সমান চিহ্নের বামে কাকে রেখেছি, কার্বন এবং অক্সিজেনকে, এবং ডান পাশে রেখেছি কার্বন ডাই অক্সাইডকে। এরপরে আমরা যদি দ্বিতীয় নিয়মে চলে যাই, আমরা এই যে কার্বন আর অক্সিজেন, যখনই আমরা দেখলাম যে সমান চিহ্ন বা তীর চিহ্নের বামে যে বিক্রিয়কগুলো আছে, বিক্রিয়ক যদি একাধিক হয় তাহলে কিন্তু আমি তাদের মাঝখানে কি দিব, যোগ চিহ্ন দিব। একইভাবে উৎপাদ যদি একাধিক হতো তাহলেও কিন্তু কি করতে হতো, যোগ দিতে হতো। যেমন আমি যদি এই বিক্রিয়াটি দেখি, আমরা দেখব যে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে এই যে আমরা দেখছি এখানে কি, আমি তীর চিহ্ন দিয়েছি, তীর চিহ্নের বামে যারা আছে তাদেরকে আমরা কি বলি, বিক্রিয়ক, ডানে যারা আছে তাদেরকে আমরা কি বলি, উৎপাদ। তাহলে এই যে তীর চিহ্নের বামে যে একাধিক বিক্রিয়ক আছে তাদের মাঝখানে আমি কি দিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি। আবার এই তীর চিহ্নের ডান পাশে যেহেতু একাধিক উৎপাদ রয়েছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি, তাদের মধ্যেও আমি কি, যোগ চিহ্ন দিয়েছি। আমরা আগের উদাহরণে দেখেছিলাম উৎপাদ ছিল একজন, সে কে, কার্বন ডাই অক্সাইড, কিন্তু এই উদাহরণে দেখছি আমার উৎপাদ হয়েছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাই বিক্রিয়ক একাধিক হলে যেমন যোগ চিহ্ন দিতে হবে, উৎপাদও যদি একাধিক হয় আমি কিন্তু তাদের মাঝে যোগ চিহ্ন বসিয়ে দেব। এরপরে আমরা চলে যাই 3 নম্বর যে নিয়মটিতে। 3 নম্বর যে নিয়মটি, সেটি হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সমতা করতে হবে। কিসের সমতা করব, আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা যে তীর চিহ্ন দিচ্ছি বা সমান চিহ্ন দিচ্ছি, এই তীর চিহ্ন বা সমান চিহ্নের বামে যে কোনো মৌলের যদি আমি নির্দিষ্ট একটি মৌল নিই, যেমন প্রথম উদাহরণে দেখি যে তীর চিহ্নের বামে কে আছে, কার্বন। এখানে কার্বন পরমাণুর সংখ্যা কয়টি, একটি। আবার আমি যদি দেখি এখানে অক্সিজেন ছিল, এই অক্সিজেন পরমাণু কয়টি আছে, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের একটি অণুতে 2টি পরমাণু বিদ্যমান। তাহলে তীর চিহ্নের ডানে আমি যে উৎপাদটা লিখব সেখানেও কিন্তু এই প্রত্যেকটা মৌলের পরমাণু সংখ্যা সমান হইতে হবে। অর্থাৎ আমি যদি বাম পাশে দেখি কার্বন আছে একটি, আমার ডান পাশেও কার্বন পরমাণু কয়টি থাকতে হবে, একটি। একইভাবে আমি যদি দেখি অক্সিজেন আছে 2টি, আমি দেখব তীর চিহ্নের পাশে অক্সিজেন কয়টি থাকবে, 2টি। আমরা যদি পরের উদাহরণটি দেখি যে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছে, উৎপন্ন করেছে কি, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এখানেও যদি আমরা প্রত্যেকটি মৌলের
পরমাণু সংখ্যা হিসাব করি তাহলে দেখব তীর চিহ্নের বামে যে কয়টি পরমাণু আছে তীর চিহ্নের ডানেও কিন্তু ঠিক ততটি পরমাণু আছে, অর্থাৎ প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা কি সমতা করা আছে। আমরা যদি একটু পরীক্ষা করে দেখি আমরা দেখব যে কার্বন আছে এখানে কয়টি, একটি। আচ্ছা, ডান দিকেও কিন্তু আমার কার্বন আছে কয়টি, একটি। আবার আমি যদি এখানে দেখি যে মিথেনে হাইড্রোজেন আছে 4টি, আমি ডান দিকে দেখতে পাচ্ছি যে পানিতে কি আছে 2H2, মানে 2 মোল পানি আছে বা 2টি পানির অণু আছে। তাহলে আমি যদি হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করি তাহলে 2 গুণন 2 মানে কি 4, তাহলে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণু আছে 4টি, এখানেও কিন্তু 4টি ছিল। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের কিন্তু আমি অলরেডি সমতা করে ফেলেছি। বাকি আছে কি শুধুমাত্র অক্সিজেন। আমরা দেখছি এখানে অক্সিজেন পরমাণু আছে 4টি, অক্সিজেনের 2টি অণুতে কি আছে 4টি পরমাণু তো থাকবে। তাহলে বাম পাশে আছে অক্সিজেনের 4টি পরমাণু, আবার ডান পাশে আমি দেখব কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন আছে 2টি, মানে অক্সিজেন পরমাণু আছে 2টি, আবার পানিতে অক্সিজেন পরমাণু আছে 2টি। সুতরাং সর্বমোট অক্সিজেন পরমাণু কিন্তু 4টি। তাহলে আমরা ঘুরে ফিরে দেখছি যে তীর চিহ্নের বামে প্রত্যেকটি মৌলই যে কয়টি সংখ্যায় আছে ডান দিকেও কিন্তু সেই সংখ্যাটি সমান। সুতরাং আমরা বলতে পারি বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা সমতা উভয় পাশেই কিন্তু করা হয়েছে। সুতরাং আমরা মনে রাখবো এই যে আমরা তীর চিহ্ন দিচ্ছি বা সমান চিহ্ন দিচ্ছি, আমরা চেষ্টা করব উভয় ক্ষেত্রেই কি করতে, বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার সমতা করতে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি তীর চিহ্ন ব্যবহার না করে সমান চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে উভয় পাশে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এভাবে সমতা করে দেখাতেই হবে। এখন অনেক সময় আমরা দেখি যে আমার সমতা করার প্রয়োজন হয় না, আমরা শুধুমাত্র বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে সেই বিক্রিয়ক থেকে যারা প্রধান প্রধান উৎপাদ যারা যারা উৎপন্ন হয় তাদেরকে দেখাতে চাই। বিক্রিয়াটা সমীকরণের মাধ্যমে অনেক সময় প্রকাশ করে থাকি। সমতা সাধনের যদি প্রয়োজন না পড়ে তাহলে আমরা যেটা করি সমান চিহ্নের পরিবর্তে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিই। যেমন আমরা যদি দেখি যে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তো এখানে আমরা যদি সমতা না করতাম, আমরা যদি শুধু এইভাবে দেখাতাম যে মিথেন এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে, তাহলে কিন্তু এটা ভুল হতো না। কারণ আমার যে বলার উদ্দেশ্য যে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কারা কারা উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে সমতা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সমান চিহ্নের পরিবর্তে তীর চিহ্ন ব্যবহার করব এবং এটা কিন্তু সেক্ষেত্রে ভুল হবে না। আবার আমরা অনেক সময় সমতা করতে গিয়ে যদি ভুল করে ফেলি সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে সমতা না করে কিন্তু আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে বিক্রিয়াটা লিখে রাখতে পারি। কিন্তু এখানেও একটা ঝামেলা আছে, যদি গাণিতিক সমস্যা সমাধান করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই সমতাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কিভাবে সমতা করতে হয় সেই জিনিসটা কিন্তু আমাদের ধরতে হবে। তো এই সমতা করার উপায় কিন্তু আমরা একটু পরেই তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা সমতা করতে পারি খুব সহজে। তো চলো আমরা পরবর্তী উপায়ে চলে যাই যে রাসায়নিক সমীকরণকে আর কিভাবে প্রকাশ করা যায়। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার আলোচনা করব, সেটি হচ্ছে ভৌত অবস্থা। তোমরা নিশ্চয়ই এতক্ষণ যে আমরা দুটো উদাহরণ নিয়ে কথা বলছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রত্যেকের প্রতীকের পাশে ডান দিকে নিচে ছোট করে আমরা ব্র্যাকেটের মধ্যে কিছু প্রতীক ব্যবহার করেছি। তো এগুলো দিয়ে কি বোঝায়, আমি যদি প্রথম উদাহরণটা দেখি, যদিও এটি নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, এখানে যে আমি এস দিয়ে কি বুঝিয়েছি, আমি বুঝিয়েছি সলিড। অর্থাৎ প্রথম উদাহরণে কার্বন কি, সে একটি কঠিন পদার্থ, তাই আমি এখানে কঠিন পদার্থ বা সলিড যে সাবস্টেন্স আছে সেই সলিডের এস দিয়ে আমি বোঝাচ্ছি যে কার্বনটা যখন এই বিক্রিয়া দিচ্ছে তখন তার ভৌত অবস্থা কি, কার্বন তখন কোন অবস্থায় থাকে, কঠিন অবস্থায়। একইভাবে এই বিক্রিয়াটায় যেই বায়ুর যে উপাদান অক্সিজেন সে কোন অবস্থায় থাকে, খুব স্বাভাবিক গ্যাসীয় অবস্থায় থাকে। এই জন্যে আমি অক্সিজেনের জন্য আমি এখানে ডান পাশে নিচে ছোট করে ব্র্যাকেটে কি লিখেছি, গ্যাস এর প্রথম অক্ষর জি, এবং উৎপন্ন হচ্ছে কে, সেও তো গ্যাসীয় পদার্থ কার্বন ডাই অক্সাইড, এই জন্য সেখানেও আমি কি লিখেছি, জি লিখেছি। একইভাবে আমরা যদি পরের উদাহরণটি দেখি, এখানে আমরা একটি মাত্র ব্যতিক্রম পাবো, সেটি হচ্ছে পানি। যেহেতু পানি হচ্ছে লিকুইড বা তরল পদার্থ, যার জন্য আমরা এখানে কিন্তু ভৌত অবস্থা প্রকাশ করছি কি দিয়ে, এল দিয়ে, লিকুইডের এল এভাবে। এবং একটি ব্যতিক্রম আছে এখানে, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখব যে এই ব্র্যাকেটের ভিতরে অ্যাকুয়াস বা এ কিউ থাকে। অ্যাকুয়াসের জন্য আমরা এ কিউ ব্যবহার করি। এই অ্যাকুয়াস মানে কি, অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ।
যেমন আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে পড়ে এসেছি যে আয়নিক যৌগগুলো কি হয়, পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমরা যদি একটি আয়নিক যৌগের সলিউশন বা দ্রবণ নেই, যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে চিন্তা করি, এই যে পাত্রে যদি আমার কাছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থাকে, তাহলে আমি কি করব, আমি সোডিয়াম ক্লোরাইডের সংকেত জানি, আমি সেটি লিখে ফেলবো এবং তার পাশে ডান দিকে ছোট করে নিচে কি লিখবো, AQ লিখবো। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস নিয়ে আমি কথা বলছি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে কথা বলছি, তো এই জন্য আমি এভাবে তাকে প্রকাশ করব। বিক্রিয়ার ক্ষেত্রেও তাই, বা আমরা এখান থেকেও একটি উদাহরণ দেখাতে পারি। যেমন এই যে সোডিয়াম ক্লোরাইড, তাকে যদি আমি ভাঙি কি পাবো, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই পদার্থ এবং এই আয়নগুলো কিন্তু জলীয় দ্রবণে কি আছে, দ্রবীভূত অবস্থায় আছে, তাই আমি এখানে সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখেছি এবং এর পাশে কি করেছি, ব্র্যাকেটে ছোট্ট করে AQ মানে অ্যাকুয়াস বুঝিয়েছি। এভাবে আমরা কিন্তু ভৌত অবস্থাগুলো অবশ্যই যখন রাসায়নিক বিক্রিয়াকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, এই ভৌত অবস্থা কিন্তু অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যদি কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা বিক্রিয়ায় যদি তাপ শোষণ ঘটে, তাহলে আমরা যেটা করব সেগুলোও কিন্তু প্রকাশ করব। তো আমি যেমনটি বলেছি যে রাসায়নিক সমীকরণের মূল উদ্দেশ্য হচ্ছে যে কারা বিক্রিয়ায় অংশ নিচ্ছে এবং কারা উৎপন্ন হচ্ছে তা দেখানো, তাই সমতা কিন্তু গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ হারী বিক্রিয়ার কথা বলি, যেমন কিছু বিক্রিয়া আছে যে সকল বিক্রিয়া ঘটার সময় তাপ উৎপন্ন হয় এবং কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো ঘটানোর জন্য আমাদেরকে তাপ দিতে হয় অথবা তাপের শোষণ ঘটে। তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আবার আমাদেরকে অবশ্যই বিক্রিয়ায় কি করতে হবে, সমতা নিশ্চিত করতে হবে। পরমাণুর সমতা বা পরমাণুর সংখ্যা সমান আছে কিনা সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই উদাহরণটি যদি দেখি, আমরা দেখব যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তো এই যে বিক্রিয়াটা যখন হয়, এই বিক্রিয়ায় উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয় এবং সেটির পরিমাণ কত, 890 কিলোজুল পার মোল। যেহেতু এই বিক্রিয়া ঘটার সময় উৎপাদের সাথে কিছু তাপ উৎপন্ন হচ্ছে, আমরা এই জন্য বলছি তাপ উৎপাদী বিক্রিয়া, এবং উৎপাদের সাথে কিন্তু যেই তাপটা উৎপন্ন হচ্ছে তাকে যোগ করে দিয়েছি, কত, 890 কিলোজুল পার মোল। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার কিছু বিক্রিয়া আছে যেগুলাতে কি করতে হয়, তাপ দিতে হয়। যেমন আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙি, আমি পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। প্রত্যেকের ভৌত অবস্থা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন এই যে ক্যালসিয়াম কার্বনেটকে আমি যে তাপ দিব, এখানে তীর চিহ্নের উপর আমি কি দিয়েছি, ডেল্টা সাইন দিয়েছি। এটাও কিন্তু রাসায়নিক সমীকরণ লেখার একটি নিয়ম। আমরা যখনই কোনো একটি বিক্রিয়া এভাবে তাপ দেই, আমরা তীর চিহ্নের উপরে এভাবে কি দিয়ে দিতে পারি, ডেল্টা সাইনটা দিয়ে দিতে পারি, যেটা কি বোঝায়, তাপ বোঝায়। এখন এই যে ক্যালসিয়াম কার্বনেটকে যে আমি তাপ দিচ্ছি, এই তাপটা কি সে শোষণ করছে, বিক্রিয়ক সেই তাপটা শোষণ করে কি করছে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে যাচ্ছে। তাই আমি যেটা করি, সেই যে তাপ শক্তিটা শোষণ হচ্ছে সেই পরিমাণটা আমি লিখে দিই, সেটি কত, সেটি আমি এভাবে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়কের সাথে যোগ করে দিই। যেহেতু এখানে কি হচ্ছে, তাপের শোষণ ঘটছে, আমি তাপ দিচ্ছি, সেই তাপটাই কি বিক্রিয়ক শোষণ করে ভেঙে যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে। তাহলে এই যে তাপের শোষণ ঘটছে, এদেরকে আমরা বলি তাপ হারী বিক্রিয়া। তো এই তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারী বিক্রিয়া, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে অষ্টম অধ্যায়ে জানবো। আপাতত আমরা মনে রাখবো যে এই তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ হারী বিক্রিয়া, অর্থাৎ যে ধরনের বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় বা যে ধরনের বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, এদেরকে যখন আমরা প্রকাশ করতে যাব, অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিক্রিয়া সমতা সাধন হয়েছে কিনা। আমরা কিন্তু এতক্ষণ জানলাম যে কিভাবে রাসায়নিক সমীকরণ প্রকাশ করতে হয়, তার যে নিয়ম কানুন আছে সেগুলো। এবার আমরা দেখব এই রাসায়নিক সমীকরণে কিভাবে সমতা করতে হয়, অর্থাৎ বিক্রিয়ায় আমরা যে তীর চিহ্ন দেই, সেই তীর চিহ্নের বাম পাশে এবং ডান পাশে যারা যারা থাকবে, প্রত্যেকটি মৌলের কি পরমাণু সংখ্যা যে সমান কিনা সেই জিনিসটি আমাকে নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই দুটো উদাহরণ দেখেছি, যেখানে দেখেছি কার্বন এবং অক্সিজেন তার পরস্পরের সাথে বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছিল, এবং মিথেন আর অক্সিজেনের বিক্রিয়ায়ও কিন্তু আমরা কি করেছি, আমরা দেখেছিলাম যে তীর চিহ্নের বাম পাশে এবং ডান পাশে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা কি ছিল, সমান ছিল, পরস্পর সমান করেছি আমরা, মানে সমতা সাধন করেছিলাম। এবার আমরা যদি একটু ভালোভাবে বুঝি, আমরা সমতার যে ব্যাপারটি আমরা আলাদাভাবে একটু আলোচনা করতে চাই, এবং আমরা মনে রাখবো, যদি আমার কাছে থাকে ম্যাগনেসিয়াম, যে কিনা একটি মৌলিক অণু, এবং আরেকটি থাকে হচ্ছে যৌগিক অণু হাইড্রোজেন ক্লোরাইড। এখন এইরকম যদি বিক্রিয়া হয়, তাহলে আমরা সবার আগে কিন্তু চিন্তা করব এই যৌগিক অণুকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন।
তাহলে যখনই আমি সমতা করব আমি কিন্তু আগে চিন্তা করব এই যৌগিক অণুকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন আছে কয়টি? একটি। আবার এখানে ক্লোরিন আছে কয়টি? একটি। কিন্তু আমার উৎপাদে আমি দেখতে পাচ্ছি ক্লোরিনও দুইটি আছে, হাইড্রোজেনও দুইটি আছে। তাহলে কিন্তু আমি খুব সহজেই বলে দিতে পারছি যে এই যে HCl এর আগে যদি আমি 2 বসাই তাহলে কি হবে, আমার হাইড্রোজেন এবং ক্লোরিন দুইজনেরই কিন্তু সংখ্যা কি হয়ে যাচ্ছে, বাম পাশেও কি দুটো করে হচ্ছে, ডান পাশে কি আগে থেকেই দুইটি ছিল, অর্থাৎ কি সমতা হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাব মৌলিক অণুতে, এবং মৌলিক অণু হিসেবে এখানে আছে কি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম পরমাণু কি ছিল, একটি তো ছিল, আবার ডান পাশে কি আছে, একটি আছে। সুতরাং আমরা কিন্তু এভাবে খুব সহজেই কি সমতা করে ফেলতে পারি। আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, আমরা দেখব আমার কাছে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এর সাথে আমি বিক্রিয়া দিচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তো আমরা যখনই দেখব যে আমার একটি যৌগে কি আছে, ধাতু আছে, আমরা মনে রাখবো যে ধাতু সবসময় কি উৎপন্ন করে, তার লবণ উৎপন্ন করে। অর্থাৎ অ্যালুমিনিয়াম যখনই দেখবে এখানে কি আছে, ক্লোরিন আছে, অ্যালুমিনিয়াম কিন্তু তার লবণ অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে। আমি কিন্তু একটি উৎপাদ পেয়ে গেছি। বাকি আছে কারা, অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে বলো তো তারা কি উৎপন্ন করবে? তারা উৎপন্ন করবে হচ্ছে আমাদের যে জীবন ধারণের অপরিহার্য উপাদান অর্থাৎ পানি। আমি কিন্তু প্রত্যেকের ভৌত অবস্থাও এখানে লিখে ফেলেছি এবং অন্য যত নিয়ম আছে আমি কিন্তু সবকিছুই এখানে পালন করেছি। এখন আমাকে দেখতে হবে সমতা কি হয়েছে, হয়নি। আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম আছে কয়টি, দুইটি। ডান পাশে অ্যালুমিনিয়াম কয়টি আছে, একটি। তাই আমি অ্যালুমিনিয়ামের আগে কি করলাম, 2 লিখে ফেললাম। অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাকে আমি 2 দিয়ে গুণ করলাম, সুতরাং অ্যালুমিনিয়াম সংখ্যা হয়ে গেল কয়টি, 2টি। আবার একইভাবে ক্লোরিন কয়টি হয়ে গেছে, 6টি। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম 2টি ছিল সেটিও হয়ে গেল। এখন আবার দেখলাম যে ক্লোরিন হয়ে গেল 6টি। তাহলে বাম পাশে কি আছে, বাম পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্লোরিন আছে একটি। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি করতে হবে, ক্লোরিন বানাইতে হবে কয়টি, 6টি। সুতরাং আমি যেটা করব, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকেও কিন্তু তখন কি করব, 6 দিয়ে গুণ দিয়ে দিব। এবার আমি দেখব যে বাম পাশে এবং ডান পাশে কি ক্লোরিন পরমাণুর সংখ্যা কিন্তু মিলে গেছে, 6টি করেই আছে। এই কাজটি করতে গিয়ে আমি দেখলাম যে হাইড্রোজেন হয়ে গেল কয়টি, 6টি। সুতরাং আমাকে কি করতে হবে, হাইড্রোজেনের সংখ্যাও কিন্তু 6 বানাতে হবে। আমি দেখতে পাচ্ছি উৎপাদে আছে পানি, তো পানি মানে কি, হাইড্রোজেন আছে 2টি। তাহলে এই পানির অণুকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন হয়ে গেল কয়টি, 6টি। সুতরাং এই যে আমি পানির অণুকে যে 3 দিয়ে গুণ করলাম, এতে করে আমার উৎপাদে অক্সিজেন এর পরমাণুর সংখ্যা হয়ে গেছে 3টি, বিক্রিয়কেও কি 3টি অক্সিজেন আছে। সুতরাং আমি কিন্তু দেখছি যে অক্সিজেন পরমাণুর সংখ্যাও কিন্তু উভয় পাশে সমান হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি যে সামগ্রিক বিক্রিয়া কিন্তু কি হয়ে গেছে, সমতা করা হয়ে গেছে। এভাবে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি করতে পারি, সমতা করে ফেলতে পারি। এই পর্যায়ে আমরা আলোচনা করব মোল এবং রাসায়নিক সমীকরণ নিয়ে। এই বিষয়টি জানার জন্য আমাদেরকে একটি নতুন টার্মের সাথে পরিচিত হতে হবে, এবং সেটি হচ্ছে স্টয়কিওমিতি, বা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে আমরা বলি স্টয়কিওমেট্রি। কি জিনিস এটি? আমরা স্টয়কিওমেট্রিকে এইভাবে বলতে পারি যে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে আমরা বলি হচ্ছে স্টয়কিওমিতি। কি বললাম, যে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা যায় তাকে আমরা বলি স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি। আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ায় কি হচ্ছে, বিক্রিয়কগুলো আছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা কিন্তু 2:1 অনুপাতে বিক্রিয়া করেছে। অর্থাৎ 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, 2 মোল পানি উৎপন্ন করেছে। তাহলে আমি কি বলতে পারি 2 মোল হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেনের যেহেতু এটা হাইড্রোজেন অণু, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত, 2। এখন আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আমরা আবার কি পাই, আমরা পড়ে এসেছি যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আমরা কি পাই, মোল। তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। এখন যেহেতু 2 মোল, তাহলে আমি পাবো কি 4 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন এখানে বিক্রিয়া করেছে। একইভাবে 1 মোল অক্সিজেন মানে কি, আমি বলতে পারি 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমি বলতে পারি যে 4 গ্রাম অক্সিজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। উৎপাদকে পানি, আমরা জানি পানির আণবিক ভর কত, 18। 18কে গ্রামে প্রকাশ করলে কি পাই, 1 মোল। মানে 1 মোল পানি মানে 18 গ্রাম পানি। তাহলে 2 মোল মানে কি, 36 গ্রাম পানি। তাহলে আমি বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম কি উৎপন্ন করেছে, পানি উৎপন্ন করেছে।
একইভাবে আমি বলতে পারি যে যেহেতু 2 মোল হাইড্রোজেন, আমরা কি জানি যে 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক কি থাকে, পরমাণু থাকে, মানে এই যে Na সংখ্যক কি থাকে, অণু থাকে। তাই আমি এখানে লিখছি যে 2 মোলে তাহলে কি থাকবে, 2Na সংখ্যক, অর্থাৎ 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। একইভাবে অক্সিজেন মানে কি, যে 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা, যেহেতু 1 মোল, তাহলে 1 মোলে যতগুলো পরমাণু থাকবে সেই ততগুলো সমান সংখ্যক অক্সিজেন পরমাণু কি করেছে, বিক্রিয়া করেছে। একইভাবে আমি দেখব যে পানির অণু কি উৎপন্ন হবে, অ্যাভোগাড্রো সংখ্যার সাথে কত গুণ দিতে হবে, এখানে 2, কারণ যেহেতু আমি 2 মোল পানি পাচ্ছি তাই আমি 2Na সংখ্যক কি পাবো, পানির অণু পাবো। তাহলে এই যে মোল থেকে আমরা রাসায়নিক সমীকরণকে কিন্তু এভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা বলতে পারি যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। আমরা বলতে পারি 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। আবার আমরা পরমাণু সংখ্যা দিয়েও কিন্তু একইভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা আবার এভাবেও কিন্তু বলতে পারি যে আমরা 36 গ্রাম পানি পাই কত গ্রাম হাইড্রোজেন থেকে, 4 গ্রাম হাইড্রোজেন থেকে। আবার আমাকে যদি বলা হয় যে 2 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন, আমি কি বলবো, এই যে 2 মোল পানি পেয়েছি, তো এই 2 মোল পানি উৎপন্ন করতে আমার কয় মোল অক্সিজেন লেগেছে, 1 মোল। তাহলে আমাকে যদি বলে, প্রশ্ন করে যে 6 মোল পানি উৎপন্ন করতে কয় মোল অক্সিজেন লাগবে, আনুপাতিক একটা সম্পর্ক কিন্তু আমরা তৈরি করতে পারি যে 2 মোল, অর্থাৎ আমি যদি 6 মোলের কথা বলি, অর্থাৎ 2 ইনটু 3 ইকুয়াল টু কি 6। তাহলে এই যে 6 মোল পানি উৎপন্ন করতে, তাহলে একেও কি 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে 6 মোল পানি উৎপন্ন করতে আমার 3 মোল অক্সিজেন প্রয়োজন। একইভাবে কিন্তু আমরা গ্রাম বা পরমাণু সংখ্যা দিয়েও চিন্তা করতে পারি। এবার একটি গাণিতিক সমস্যা দিয়ে কিন্তু আমরা এই ব্যাপারটি খুব সহজেই অনুধাবন করব। চলো আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেলি। তো আমাকে একটি প্রশ্ন করা হয়েছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তাহলে আমি যদি বিক্রিয়াটা দেখে ফেলি যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি কিন্তু বলেছি যে স্টয়কিওমেট্রি দিয়ে যখনই আমরা অঙ্ক করব আমাকে কিন্তু অবশ্যই সমতা সাধন করে নিতে হবে। আচ্ছা, সমতা সাধন করার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম মানে কি, আমি বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম। একইভাবে 1 মোল অক্সিজেন মানে কি 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমি কি বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে, এবং তাতেই কি উৎপন্ন হয়েছে আমার সম্পূর্ণ ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে কি 32 ডিভাইড বাই 48 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমার প্রশ্নে কিন্তু বলা আছে 5 গ্রামের জন্য। তাহলে আমি কি বলতে পারি যে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আমার লাগবে 5 ইনটু 32 ডিভাইড বাই 48 গ্রাম অক্সিজেন। তাহলে এভাবে কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম এর জন্য কতটুকু অক্সিজেন লাগবে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে। আমার অ্যান্সার আসবে 3.33 গ্রাম। আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বলা হয়েছে যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু তৈরি করা সম্ভব। তাহলে আমি কি করব, প্রথমেই আমি দেখব যে বিক্রিয়াটি কিভাবে সংঘটিত হয়। আমরা জানি যে নাইট্রোজেন থেকে যদি আমি অ্যামোনিয়া বানাতে চাই, আমি কিন্তু বুঝতে পারছি এখানে কার সাথে বিক্রিয়া দিতে হবে, হাইড্রোজেনের সাথে। আমি সেই বিক্রিয়াটি সম্পূর্ণ করেছি সমতা সহ। এখন আমি এখান থেকে কিন্তু বলতেই পারি যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে। অর্থাৎ আমি বলতে পারি যে 1 মোল মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক কি থাকবে, অণু। অর্থাৎ নাইট্রোজেন এখানে অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক, তাই আমি লিখেছি Na সংখ্যক অণু। তাহলে এখানে কি হবে, 3 ইনটু Na সংখ্যক হাইড্রোজেনের অণু অংশ নেবে এই বিক্রিয়ায়, এবং উৎপন্ন হবে কি 2Na সংখ্যক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেহেতু 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাই আমি বলছি 2Na সংখ্যক অণু। এই যে রাসায়নিক সমীকরণ এবং মোলের ধারণা থেকে কিন্তু আমি খুব সহজেই বলতে পারি যে Na সংখ্যক নাইট্রোজেন অণু থেকে আমি পাচ্ছি কি 2Na সংখ্যক অ্যামোনিয়া অণু। তাহলে একটি নাইট্রোজেন অণু থেকে পাবো কি 2Na ডিভাইড বাই Na সংখ্যক অ্যামোনিয়া অণু। তাহলে 5টি থেকে পাবো কি, খুব সহজ, এই যে অ্যাভোগাড্রো সংখ্যাগুলো কেটে যাবে, তাহলে থাকছে কি 2 ইনটু 5, মানে আমি পাচ্ছি 10টি অ্যামোনিয়া অণু। এভাবে কিন্তু খুব সহজেই আমরা এই ধরনের সমস্যা সমাধান করতে পারি। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ কি। এরপরে আমরা দেখেছি রাসায়নিক সমীকরণ কিভাবে সমতা করতে হয়, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি মৌল ও রাসায়নিক সমীকরণ, যেখানে আমরা স্টয়কিওমেট্রি দিয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাকলো। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া সম্ভব। আমরা ধরে নিব এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং অ্যামোনিয়া
প্রত্যেকেই কি গ্যাসীয়। আমরা কিন্তু এই সম্পর্কিত একটি অঙ্ক করেছি, যেখানে দেখেছি প্রত্যেকটি বিক্রিয়ক ও উৎপাদ কি ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই সমস্যাটি সমাধান করতে পারবে, এবং স্কুল খোলার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এই বাড়ির কাজটি জমা দিবে, যা তোমাদের ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।